আগেই বলে রাখছি যে এখানে একেবারে যে আমার গবেষণা করা হয়েছে, আমাদের গবেষণার প্রারম্ভে আমরা এই ওয়েবিনারটা করছি। কিছু ধারণাগত ব্যাপারে আমাদের নিজেদেরকে একটু পরিষ্কার করা এবং ধারণাগত বিষয়গুলোকে পরিষ্কার করে নিয়ে আমরা মাঠে নামবো এবং মাঠে যে এম্পেরিক্যাল ফাইন্ডিংসগুলো সেগুলো দেখব। তো এখনই আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি বর্ণনা করতে পারবো না, বরঞ্চ এই একটা ধারণাগত কনসেপ্ট নোটের থেকেই আমরা এটাকে আরেকটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা, যে এই ধারণার থেকে তিনটে কনসেপ্ট আমি তুলে ধরার চেষ্টা করব। একটা তো বলাই হয়েছে ক্লাইমেট জাস্টিস বা জেন্ডার জাস্টিস, এগুলো আমরা প্রায়শই শুনে থাকি। সবসময় যে একত্রে শুনি তা না, পৃথক পৃথকভাবে শুনি, আবার মাঝে মধ্যে একত্রে শোনা যায়। কিন্তু আমরা যেভাবে দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ক্রান্তিকালীন ন্যায্যতা, অর্থাৎ ট্রানজিশনাল জাস্টিসের লেন্স দিয়ে আমরা কি করে ক্লাইমেট জাস্টিস এবং জেন্ডার জাস্টিস একত্রে দেখা যাবে। সেটার জন্য আমার মনে হয় যে প্রথমেই বলা দরকার যে এই তিনটে জায়গাতে ট্রানজিশনাল জাস্টিস, ক্লাইমেট জাস্টিস আর জেন্ডার জাস্টিসের একটা কমন জায়গাটা হচ্ছে ওরা তিন জায়গাটাতে মানে তিনটা ধারণার মধ্যে স্ট্রাকচারের ব্যাপারটা আছে, অর্থাৎ কাঠামোগত দিক। ট্রানজিশনাল জাস্টিসও যেভাবে নির্ধারণ করে যে জায়গাটা, সেটা হচ্ছে একটা কাঠামোগত জায়গা। ক্লাইমেট জাস্টিস হচ্ছেও একটা কাঠামোগত জায়গা, ইকোসিস্টেমটা যেহেতু একটা কাঠামোগত জায়গা। আর অপরদিকে জেন্ডার আমরা জানি সেটাও একটা কাঠামোগত জায়গা, সেটা হচ্ছে পেট্রিয়ার্কি বা পুরুষতন্ত্র। তো এই তিনটে স্ট্রাকচারাল বা সিস্টেমিক ট্রান্সফরমেশনকে ধরে রেখে আমরা কি করে তাহলে এই স্তম্ভগুলো কি, মানে এই ইন্ডিকেটরসগুলো কি হবে এই ধারণার মধ্যে, সেগুলো একটু যদি আলোচনা করি। আমি বলবো যে আমি একটা ছক করেছি ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা যদি আমরা শেয়ার করতে পারি স্ক্রিনে, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথম দিকেই আমরা দেখছি যে একটা ইন্ডিকেটর হিসেবে স্ট্রাকচারাল বা সিস্টেমিক ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা যখন ট্রানজিশনাল জাস্টিসের কথা বলছি, আমরা একটা দু তিনটা জায়গায় জাস্টিস ন্যায় বিচার কীরকম করে হচ্ছে, রূপান্তর রূপে কীরকম করে হচ্ছে সেটা দেখছি না। আমরা সার্বিক একটা সিস্টেমের মধ্যে এই ন্যায় বিচারটা কীভাবে দাঁড়াচ্ছে সেটা দেখছি। ক্লাইমেট জাস্টিসও আমি বলেছি যে একটা ইকোসিস্টেমকে মনে করে, অর্থাৎ পুরো প্রতিবেশ যেটাকে বলা হয়, প্রকৃতি ও মানুষের মধ্যে যে ইন্টারঅ্যাকশন হয় সেই জায়গাটাকে ইকোসিস্টেম বলা হয় বা প্রতিবেশ বলা হয়। সেই প্রাকৃতিক প্রতিবেশের মধ্যে কি করে এটা ক্ষয়িষ্ণু হচ্ছে সেটা যদি আমাদের দেখতে হয়, তাও একটা সার্বিক সিস্টেমের মধ্যে হচ্ছে, শুধু এক দুই জায়গায় হচ্ছে না, পুরো আমরা জানি পুরো পৃথিবীতেই হচ্ছে এই ইকোসিস্টেম ডিগ্রেডেশনটা। আর জেন্ডার জাস্টিস তো আমরা আগের থেকেই জানি, অনেক দীর্ঘদিন ধরেই বলে এসেছি যে এটা শুধু নারী পুরুষ বৈষম্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়, এটা ঠিক, কিন্তু একটা সিস্টেমকে মনে রেখেই এই ইনজাস্টিসগুলো বা বৈষম্যগুলো তৈরি হয়, এবং সেটাকে সাধারণত পুরুষতন্ত্র বলে, আবার এটাকে মেল ডমিনেন্ট ভ্যালিউ সিস্টেম, অর্থাৎ পুরুষ প্রধান যে মূল্যবোধগুলো সেটাও একটা সিস্টেম আকারে দাঁড়ায়। তো আমরা সব জায়গায় একটা সিস্টেমিক রূপান্তরের কথা বলছি। এখন আসি ট্রানজিশনাল জাস্টিস কেন আমরা করছি। ট্রানজিশনাল জাস্টিস বা ক্রান্তিকালীন ন্যায্যতা যদি বলতে হয় বাংলায়, তখনই আমরা লক্ষ্য করি যখন একটা দীর্ঘদিন ধরে একটা রাষ্ট্র বা একটা দেশ বা একটা সমাজ কোন একটি শাসনে গেছে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বেশ তৈরি হয়েছে। যেমন বলা যায় উপনিবেশিক আমল, যেমন বলা যায় ফ্যাসিবাদী আমল,
বা যেমন বলা যায় সামরিক শাসনের আমল, এগুলো যদি যে কোনো সমাজে যদি দীর্ঘদিন থাকে, স্থায়ী থাকে, তাহলে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বেশ সিস্টেমিক হয়, অর্থাৎ একটা সিস্টেম হিসেবে দাঁড় হয়। সেটা যখন পরিবর্তন হয়, যখন সেই ধরনের সমাজ ব্যবস্থা বা শাসন যখন পরিবর্তন বা রূপান্তর হয়, তখন একটা এটা বিনির্মাণ হয়ে যায়। যেসব প্রতিষ্ঠানগুলো বিনির্মাণ হয় তার থেকে আমাদের একটা সুযোগ হয় একটা নতুন একটা সমাজ তৈরি করার, নতুন একটা ন্যায় বিচার সিস্টেম তৈরি করার। সেটাকেই সেই দৃষ্টিতে দেখলে সমাজকে তাহলে ট্রানজিশনাল জাস্টিস সিস্টেম আমরা বলতে পারি। এখানে ট্রানজিশনাল জাস্টিস সিস্টেমটার মধ্যে করতে গেলে তাহলে কি কি ধরনের প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে যেতে হবে, এইটা কতগুলো কোর পিলার্স এখানে আপনারা দেখবেন পরে, যে বিশেষ বিশেষ স্তম্ভগুলো বা কোর পিলার্স এবং প্রক্রিয়া এগুলো দেওয়া আছে। একটা হচ্ছে ট্রুথ সিকিং, অর্থাৎ সত্যের উদ্ঘাটন। তারপরে আসছে ক্রিমিনাল প্রসিকিউশন, ফৌজদারি যে সব ন্যায় বিচারগুলো হবে বা হচ্ছে সেটা শাস্তিগত দিকও দেখা, আবার রেস্টোরেটিভ দিক, যে মানে আবার বিশ্বাসটাকে আবার সমাজের উপরে বিশ্বাস, মানুষের উপরে বিশ্বাস আবার প্রতিস্থাপন করার যে সেটাও ন্যায় বিচারের একটা অংশ, সেটা হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশন। তারপরে দেখতে গেলে আসতে হয় রেপারেশন, তো সংক্ষেপে ক্ষতিপূরণ হিসেবে চিনি। ক্ষতিপূরণ বিভিন্ন আর্থিক হতে পারে, আবার এটা শান্তির দিকে যাতে সমাজ এগোয় সেরকম একটা প্রক্রিয়া হতে পারে, এগুলো আমরা পরে আলোচনা করব। আর তারপরে আছে কিছু কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম, অর্থাৎ প্রাতিষ্ঠানিক কিছু সংস্কারের কথা আজকাল অনেকেই আমরা বলছি এবং শুনছি। তো এটাও কিন্তু একটা ট্রানজিশনাল জাস্টিসের একটা স্তম্ভ হতে পারে, কিন্তু কখন হবে সেটা আরেকটু পরে বর্ণনা করব। ন্যায় বিচারের যে সিস্টেমগুলো যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আবার পুনর্নির্মাণ করা, এটাও একটা দিক হতে পারে এই ইনস্টিটিউশনাল রিফর্মে। আর সর্বশেষে আছে মেমোরিয়ালাইজেশন, অর্থাৎ স্মৃতি সংরক্ষণ। যেসব আগের ঘটনায় যেসব আঘাতগুলো হয়েছে, যে মানুষের প্রতি ক্ষতি হয়েছে, সেই ক্ষতি সাধনের যে একটা স্মৃতিগুলো সংরক্ষণ করতে হয় নিজের হিলিংয়ের জন্য, নিজের আবার ভালো হয়ে যাওয়ার জন্য, সমাজ যাতে আবার পুনরায় সুস্বাস্থ্যে ফিরে আসতে পারে, সেইটার লক্ষ্যে মেমোরিয়ালাইজেশন যখন করা হয় এবং সমাজের মধ্যে যখন যে কনফিডেন্স বা যে বিশ্বাস চলে গেছিল সেটা যখন আবার প্রতিস্থাপন হওয়ার উদ্যোগ নেওয়া হয়, তখন এটাকে মেমোরিয়ালাইজেশন বলা যেতে পারে। তো এই ধরনের স্তম্ভগুলো আমরা কিন্তু বাংলাদেশে দেখেছি, আমাদের বিভিন্ন সময় আমাদের ইতিহাসে এগুলো আমরা দেখেছি। আমরা হয়তো এইসব নামে কখনো জানি নেই, বা এটাকে যে ট্রানজিশনাল জাস্টিসের একটা প্রক্রিয়া হয় সেটা জানি না। এখন এই যে স্তম্ভগুলো বললাম, এগুলোকে ভেতরের দিক থেকে যদি আমরা দেখতে চাই, এগুলোর সাথে তাহলে এই ক্লাইমেট জাস্টিস, জেন্ডার জাস্টিসকে কিভাবে লিঙ্ক আপ করা যায়, হ্যাঁ, সেটা যদি এখন আমরা এক একটা স্তম্ভর এক একটা প্রক্রিয়ার এক একটা পয়েন্ট ধরে ধরে আমরা আবার রো ওয়াইজ যদি যাই, বাম থেকে ডানে যদি যাই, তাহলে আমরা ওই ক্লাইমেট জাস্টিসে কিভাবে এসেছে, জেন্ডার জাস্টিসে কিভাবে এসেছে। এখন মনে রাখতে হবে আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে জেন্ডার জাস্টিস অনেক আগের থেকেই এসেছে। জেন্ডার বৈষম্য, নারী পুরুষ বৈষম্য তো অনেক আগের থেকেই আমরা দেখছি, এবং এটার ন্যায় নীতিগুলোও কিছুটা আমাদের বদলেছে, আমাদের আইন বদলেছে, ইভলভ করেছে। তো এইসব এটা অনেক বেশি আমরা অভ্যস্ত এই জেন্ডার জাস্টিসটা বলার প্রেক্ষাপটে। ক্লাইমেট জাস্টিসটা ইদানিং এসেছে, তাও আমরা শুনেছি, হ্যাঁ, অর্থাৎ এখানে যদি দেখি যে আমরা আগেই বলেছি, যখন আমাদের ক্লাইমেট জাস্টিস বলা হয় আসলে এটা
এনভায়রনমেন্টাল জাস্টিসও বলা হতে পারে। ক্লাইমেট এর জন্যই বলা হয় যে জলবায়ু পরিবর্তনটা পৃথিবীব্যাপী এখন দেখা যাচ্ছে এবং তার মধ্যে বাংলাদেশও আছে। এবং এই পৃথিবীব্যাপী যেহেতু এই গ্লোবাল একটা সিস্টেমের মধ্যে আছে, এটা একটা সিস্টেম আকারে এসেছে আমাদের কাছে। তো এই জলবায়ু পরিবর্তনটা একটা সিস্টেমের মধ্যে আসলে এটার মানে কি? এটা হচ্ছে সর্বব্যাপী একটা ঘটনা। শুধু রংপুরে হচ্ছে, ঢাকায় হচ্ছে, মানে অন্য দেশে চায়নায় হচ্ছে, কিন্তু ওই অন্য জায়গায় হচ্ছে না তা না। পৃথিবীকেই, সারা পৃথিবীটাকেই আক্রান্ত করছে। তার জন্য এটা একটা সিস্টেম হিসেবে দেখা। তো এই যে আমি বললাম ট্রানজিশনাল জাস্টিসের প্রথম স্তম্ভটা হচ্ছে ট্রুথ সিকিং। অর্থাৎ আমরা এটা কি বলা হয়েছে যে আগে এমন একটা ঘটনা হয়েছে, আমাদের দেশ বা সমাজ এমন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে যেখানে সিস্টেমিক্যালি আমরা মানবাধিকার লঙ্ঘন ঘটনা আমাদের মধ্যে হয়েছে। আগের যদি ইতিহাস দেখি, এটা সাধারণত ঔপনিবেশিক আমলটা ধরা হয়, কারণ এখানে ঔপনিবেশিক আমলে অনেক হিস্টোরিক্যাল ইনজাস্টিস হয়েছে, যে আমাদেরকে যেভাবে শাসন করা হয়েছে, অন্য একটা দেশ এসে আমাদের দেশকে শাসন করেছে এমনভাবে যে আমরা অনেক নিচে থেকে গেছি। আমাদের অস্তিত্ব, আমাদের পরিচিতি এটা নগণ্য থেকে গেছে এবং এটা সিস্টেমিক্যালি দেখা গেছে। কিন্তু এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হয়েছে, এর বিরুদ্ধে একটা সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন আকার নিয়েছে এই সংগ্রাম। এবং তারপরে এই আমরা যখন নতুন একটা দেশে আবির্ভূত হয়েছি, যেমন ব্রিটিশ আমল থেকে যখন আমাদের উপমহাদেশে দুটো দেশ হলো, তারপরে তিনটা দেশ বাংলাদেশ সহ হলো, তখন আমরা এটাকে পোস্ট কলোনিয়াল আমল বলতে পারি। সেখানে নতুন কিছু করার চেষ্টা করেছি যাতে ওই পুরনো জিনিসগুলো আবার রিপিটেড না। ফর এক্সাম্পল, আমেরিকায় বলা হয় যে আগে ছিল যারা নেটিভ আমেরিকান, তারপরে ক্রিস্টোফার কলাম্বাসের পরে এসে আস্তে আস্তে করে যারা ওরা অনুশাসনটা দৃঢ়বদ্ধ করে, যারা বিদেশ থেকে এসেছে, ইউরোপিয়ানরা এসেছিল, তো তখন এই নেটিভ আমেরিকানরা প্রায় উচ্চ হয়ে যায়, মানে নিশ্চিহ্ন হয়ে যায়। তো সেখানে তারা যদি কোনো ট্রুথ সিকিং এর দিকে যায় বা ট্রানজিশনাল জাস্টিসের দিকে যায়, তাহলে এটা কী রূপ দাঁড় হবে? সাধারণত ট্রানজিশনাল জাস্টিসটা একটা তৈরি একটা উদাহরণ দেয়া হয় ট্রুথ সিকিং এর মধ্যে, সত্যের উদ্ঘাটন। যে আসলে সত্যের উদ্ঘাটন হচ্ছে কোন সত্যটা আমরা দেখব, যে কীভাবে শাসিত হয়েছি আমরা, কাদের দ্বারা শাসিত হয়েছি, তারা কি কি ন্যায় নীতি ফলো করেছে বা অনুসরণ করেছে যেগুলো আমাদেরকে দমন করে রেখেছে। দমন নীতিগুলো কি ছিল, এডুকেশনে এটা কি প্রতিফলন হয়েছে, কোন ধরনের এডুকেশন আমরা পেয়েছি। এবং যখন এইটা সব ট্রুথ সিকিং এর মধ্যে এটা উদ্ঘাটন হবে, তখন আমরা জানতে পারবো যে ওই ধরনের এডুকেশন বা ওই ধরনের সিস্টেম আমরা অনুসরণ যদি করি, তাহলে আমরা এক অর্থে এখনো হয়তো দাসত্বের মধ্যে বাস করবো, এখনো হয়তো দাস হিসেবে থাকবো, পুরোপুরি নাগরিক হতে পারবো না। এই যে একটা সত্যের উদ্ঘাটন, এই যে প্রক্রিয়াটা, এটা যেভাবেই হোক না কেন, সাউথ আফ্রিকায় যেমন একটা হয়েছিল যখন অ্যাপার্টহাইড ছিল, অর্থাৎ বর্ণ বৈষম্য একটা সিস্টেম হয়ে দাঁড়িয়েছিল, তো তার থেকে যখন সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে মুক্ত পেল, তখন কিন্তু ওই সমাজ তখন তৈরি হলো যে ট্রুথ কমিশন করব। আমরা জানতে চাইবো যে আমাদের মধ্যে কারা কারা এরকম অবদমিত হয়েছে এবং কিভাবে কি নিয়ম, সেই নিয়মগুলো আমরা আদৌ রাখবো কেন, যাতে আমরা দমন নীতিগুলো কন্টিনিউ করতে পারি। বরঞ্চ এখন আমরা মুক্ত, সবাই এখন মুক্ত নাগরিক, তারা যাতে স্বাধীনভাবে বাস করতে পারে, গণতান্ত্রিকভাবে আমরা আয়োজন করতে, এই গণতন্ত্রের জয়যাত্রা যাতে আমরা করতে পারি, তার জন্য কি কি ন্যায় নীতি ফলো করতে হবে। এগুলো হচ্ছে সত্যের উদ্ঘাটনের একটা দিক। এবং এইভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এম্পাওয়ার্ড হবে, তারা ক্ষমতায়ন হবে, তাদের মধ্যে ক্ষমতায়ন হবে। এইটা বিশ্বাস, এইটাই হচ্ছে লেন্স। এখন এইটা আমরা ক্লাইমেটের মধ্যে কীভাবে দেখি?
ক্লাইমেটের সত্যের উদ্ঘাটন কি? ক্লাইমেটের সত্যের উদ্ঘাটন হবে এইটাই যে ট্রানজিশনাল জাস্টিস লেন্সে যে এই যে ঐতিহাসিক দমন নীতির বর্ণনা করলাম, যেমন উপনিবেশবাদ, যেমন বৈষম্যবাদ, হ্যাঁ, যেমন ফ্যাসিবাদও হতে পারে। তো এই যে বর্ণনা করলাম তার থেকে যে উত্তরণ সেটা ঘটবে কি করে? হ্যাঁ, ক্লাইমেটটা, জলবায়ু পরিবর্তন অনেক সময় এই ঐতিহাসিকভাবে যে দমন বা শাসন আমাদের মধ্যে চলেছিল সেটাকে অনেক গাঢ় করে দেয়, আরও ঘনীভূত করে, এবং সেটা এক ধরনের ইন্টারজেনারেশনাল একটা ক্ষতি, অর্থাৎ প্রজন্মগত একটা, প্রজন্ম থেকে প্রজন্ম এই ক্ষতিগুলো চলে আসে। এইটাকে ডকুমেন্ট করা দরকার। অর্থাৎ যেমন ফর এক্সাম্পল আমি যে বললাম যে যেখানে ফার্স্ট নেশন ছিল, অস্ট্রেলিয়াতে ছিল ফার্স্ট নেশন, আমেরিকাতে ছিল ফার্স্ট নেশন, তাদের যে সন্তানরা এখন যারা বাস করছে তারা তো সন্তান, আগে যারা বাপদাদা ছিল তারা দমন নীতিতে হয়েছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এইটা তাদের যে স্থানগুলো ছিল, অর্থাৎ ভূমি ছিল, তাদের নিজ ভূমি ছিল, এই দেশটা তাদের ছিল, এই জমিটা তাদের ছিল, তারা যদি এইটাকে এই জমির থেকে বিতাড়িত হয়ে যায় তাহলে সেটা তার একটা বড়, তাই না? তো এই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু আবার কি করে, এই যে ভূমিগত ব্যাপারে যে তারা উৎখাত হয়ে গেছিল সেই ভূমিকেই আবার নিশ্চিহ্ন করে দেয়, বা ওই ভূমিগুলোকে আরও জলবায়ুর জন্য, আগে তার নদ নদী ইত্যাদি, বন জঙ্গল এগুলো ছিল, সেগুলো আবার অনেক সময় এই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল বা ইন্ডাস্ট্রিয়াল প্রথায় এগুলোকে শিল্প গড়ে তোলার ফলে এগুলোকে আরও ক্ষতিগ্রস্ত করে, এবং তাতে জলবায়ু পরিবর্তন মানে আরও বেশি ঘনীভূত হয়, এবং ক্ষতিও হতে থাকে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন। তো এটা ক্লাইমেট, জলবায়ু পরিবর্তন কি করে পুরনো ইতিহাসকে আরও ঘনীভূত করতে পারে সেটা ক্লাইমেট জাস্টিসের মধ্যে আনতে হবে। জেন্ডার জাস্টিস, জেন্ডারের মধ্যেও কারা বেশি ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখেছি যে এখানে যদি হিস্টোরিক্যাল লিগাসি থাকে, যে নারী পুরুষের যে অ্যাবিউজ বা বৈষম্যগুলোর মধ্যে ইনহেরিটেন্স ল আছে, নারীকে কম দেয়া, নারীর সম্পদ অল্প থেকে যায়, সে অতটা বেশি তার ভবিষ্যৎ জেনারেশনকে এইটা দিয়ে কুলোতে পারে না, হ্যাঁ, এবং স্লেভারিও একটা ছিল, দাসত্ব থেকে নারীরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরুষরাও দাস ছিল, নারীরা যখন দাস হয় তাদের উপরে আরেকটা বেশি একটা আঘাত ঘটে, এবং তাদের নিজ অস্তিত্বর উপরে অনেক বেশি আঘাত ঘটে। এই যে জেন্ডার জাস্টিস, আমরা যখন ট্রানজিশনাল জাস্টিসের দিকে তাকাবো, এই সত্য উদ্ঘাটন করব, তখন এই সত্য উদ্ঘাটনের মধ্যে নারীদের ভূমিকাটাকেও নিয়ে আসতে হবে। তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিভাবে বৈষম্যের শিকার হয়েছে, হ্যাঁ, এবং এটা যদি না হয় তাহলে স্ট্রাকচারালি আমরা কিছু সাধন করব সত্য, কিন্তু পূর্ণাঙ্গ সত্য আমরা পাবো না। যেমন আমরা এখনো দেখছি যে নারীদের যে উপরে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে নারী, সেই ক্ষতিগ্রস্তের যে পূর্ণ বর্ণনাটা আমরা পাবো না যদি না এটাকে একটা পুরুষতান্ত্রিক মূল্যবোধ থেকে উৎসারিত যে সিস্টেম দাঁড়িয়েছে সেটাকে আলাদা নজর না দিই। হ্যাঁ, তো এটা আরেকটু আবার বর্ণনা করা যাবে অন্য স্তম্ভগুলোর মধ্যে আসলে পরে। অন্যগুলো আমরা দ্রুত একটু বলে যাই, যে ক্রিমিনাল প্রসিকিউশন বা ফৌজদারিভাবে অনেক, এটা আমরা জানি যে যদি কাউকে যদি ক্ষতিগ্রস্ত করা হয় ক্রিমিনালি, মানে একজন আরেকজনকে মার্ডার করেছে, আরেকজনকে মানে জেনোসাইড করেছে, এটাও তো ক্রিমিনাল প্রসিকিউশন, গণহত্যা। তো সেটা তো আবার সেখানে যেমন শাস্তি পাওয়ার উপযুক্ত হয়, সে যারা করেছে, যারা পারপেট্রেটর,
যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার যেমন একটা উপক্রম হয়, তেমনি রেস্টোরেটিভ জাস্টিসও আছে। ক্ষতিগ্রস্তকে আবার নিজের সম্মানে, নিজের স্থানে আবার ফিরিয়ে নিয়ে আসবে কী করে। যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার বাড়ি হারিয়েছে, জমি হারিয়েছে, তার নিজের সম্মানও হারিয়েছে হয়তো, সেই সম্মান আবার কী করে ফিরিয়ে দেবো, সেই তার যে সম্পদগুলো কী করে ফিরিয়ে দেবো, এটাকে বলা হয় রেস্টোরেটিভ জাস্টিস। তো সব ন্যায় বিচারগুলো ট্রানজিশনাল জাস্টিসে শাস্তি দেওয়ার ব্যাপার না, একে এতটা একে জেলে পড়ি, একে ফাঁসিতে, ওকে এই করি, সব শাস্তির ব্যাপার না। এটা রেস্টোরেশনেরও ব্যাপার আছে, যে কী করে আমরা এই ভিকটিম সেন্টার ট্রায়ালগুলোকে ভিকটিম সেন্টার করতে হবে, অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত তার দৃষ্টিভঙ্গিতে ট্রায়ালগুলো করতে হবে। এটা ট্রানজিশনাল জাস্টিস বলে। এখন আসি ক্লাইমেট চেঞ্জে এটা কিভাবে আসবে। ক্লাইমেট চেঞ্জে তখনই এই জায়গাগুলো ধরা পড়ে যখন আমরা যারা ক্ষতিগ্রস্ত যে কমিউনিটি, সবচেয়ে বেশি যে আঘাতপ্রাপ্ত কমিউনিটি ক্লাইমেটে কারা, আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটেই যদি আমাদের আশেপাশে দেখি এরা কৃষক, এরা নারী, এরা যুব সমাজ। এবং এদেরকে আমাদের এই যে ন্যায় বিচারগুলোর কথা বলছি, ক্লাইমেট জাস্টিসের কথা বলছি, এখানে কি আমরা শুধু বাংলাদেশ কতটুকু ফান্ড পাবে কপসের ফান্ডিংয়ের থেকে সেটা দেখব, নাকি এই ন্যায় বিচারের মধ্যে একজন কৃষক কি চাইছে, কি ধরনের সিস্টেম চাইছে, কি দেখতে চাইছে যে সে আর ক্ষতিগ্রস্ত হবে না, একটা নারী কি দেখতে চাইছে, নারী কি পেতে চাচ্ছে, সেগুলো তাদের দৃষ্টিভঙ্গির থেকে দেখতে হবে যদি ক্লাইমেট জাস্টিস ট্রানজিশনাল ওয়েতে আমরা করতে চাই। অর্থাৎ এটা একমাত্র সম্ভব যদি আমরা পাবলিক হিয়ারিং করি, যদি আমরা একেবারে গ্রাসরুটে গেলে, তৃণমূলে গিয়ে যদি কিছু পাবলিক হিয়ারিং হয়েছেও, আমাদের দেশে যে এরকম করে না এই মানুষজন, তবে এগুলো ক্ষুদ্রভাবে হয়েছে। এটা সার্বিকভাবে একটা সিস্টেমিক্যালি হতে হবে, যাতে সিস্টেম হিসেবে যখন সংস্কারগুলো হবে, যেটা পরে বলবো, তখন যাতে এই পাবলিক হিয়ারিংগুলো থেকে, তৃণমূল থেকে এই কণ্ঠগুলো যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে উচ্চকিত হতে পারে, সেই কণ্ঠ যাতে উচ্চকিত হতে পারে, সেই কণ্ঠ যাতে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যাতে আসতে পারে এবং সবাই যাতে শুনতে পারে। তেমনি জেন্ডার সেন্সিটিভ জাস্টিস সিস্টেম, এটা আলাদাভাবে হয়েছে, আমাদের পৃথিবীব্যাপীও হয়েছে, গ্লোবালিও হয়েছে, বাংলাদেশেও যে কিছু হয়নি, এগুলো আমাদের বিভিন্ন যারা সিভিল সোসাইটি অ্যাক্টর আছে, যে সংস্থাগুলো আছে, তারা করেছে, তাদের নিজেদের ইগুলো করেছে। যেমন ফর এক্সাম্পল, এটা আদালতে গেলে যদি ধর্ষণের শিকার কেউ থাকে, তার যে টেস্টিমনি, তাকে প্রয়োজন হলে তাকে প্রাইভেসি দিতে হবে, প্রয়োজন হলে সে মানে যদি নিজে উপস্থিত না থেকে ফেস করতে হয়, যদি সে ইলেকট্রনিক্যালি ফেস করতে পারবে, তাকে মানে কি বলে ভিডিও করে এটা দেখানো যেতে পারে, এই সব নিয়মগুলো হয়েছে। তো জেন্ডার সেন্সিটিভ জাস্টিস সিস্টেমটা এই ট্রানজিশনাল জাস্টিসের একটা মূল অংশ। তারপরে আসছি রেপারেশন, অথবা এটাকে বলা হয় ক্ষতিপূরণ। সব সময় তো একটা অন্য দেশ এসে আমাকে শাসন করে না, আমাদের দেশের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, বিভিন্ন দ্বন্দ্বে আমরা লিপ্ত হই এবং সেখানেও ক্ষতিপূরণের জায়গাটা থাকে। তো এই যে কোনো দ্বন্দ্বেই আমরা লিপ্ত হই, তার শান্তি প্রক্রিয়া আছে, এই ক্ষতিপূরণটা শান্তি প্রক্রিয়ার মধ্যেই আসতে হবে। এবং সেখানে যেমন ফর এক্সাম্পল, এটাকে একটা জায়গায় বলা হয় রেস্টিটিউশন অফ ইন্ডিজিনাস পজেশন। এই যে আমরা আদিবাসী নারীদের বা আদিবাসী সমাজের থেকে আমরা ভূমি কেড়ে নিচ্ছি অনেক আগের থেকেই, সেই উপনিবেশিক আমল থেকেই হয়তো, বা তারপরে যখন আমাদের মধ্যে নিও লিবারেল ক্যাপিটালিজম ঢুকলো, সেটা নতুন উন্নয়নের মাধ্যমে, উন্নয়নের নামে আমরা বন জঙ্গল যেগুলো কমন প্রপার্টি, সেগুলো আমরা কেড়ে নিচ্ছি, এইগুলো আবার ফিরিয়ে দেওয়ার ব্যাপারটাও ক্ষতিপূরণ। এগুলোর সাথে ক্লাইমেট জাস্টিসের একটা
খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা সম্পর্ক আছে। ট্রুথ কমিশন যদি হয়ে থাকে বিভিন্ন পার্টির মধ্যে একটা বোঝাপড়া করা, পার্টি বলতে অ্যাক্টর মানে পক্ষ, যে বিভিন্ন পক্ষের মধ্যে যদি আমি একটা সমঝোতার মধ্যে আসতে চাই, তাহলে কিন্তু আমাকে এনভায়রনমেন্টাল ড্যামেজটাও একটা বড় ক্ষতির জায়গা, যেটাকে আমাদেরকে গুনতে হবে, নিতে হবে। এটা কি নিয়েছে? আমরা জানি যে ক্ষতিপূরণের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু এটা সাধারণত টাকা পয়সার হিসেব করি। আসলে এটা টাকা পয়সার চাইতেও একটা দামি একটা সম্মান যেখানে আছে, ওনারশিপ যেখানে আছে, ওনারশিপ দিয়ে দেওয়া। ফর এক্সাম্পল, এটা আমাদের আমরা যদি আপনারা যদি কখনো আমেরিকায় যান, বা আমেরিকায় যতটা না, ক্যানাডায় যান বা অস্ট্রেলিয়ায় যান, আপনারা দেখবেন যে ওদের যে ফার্স্ট নেশন অর্থাৎ আদিবাসী যারা ছিল, তাদের জমি নিয়ে নিয়েছে এরকম তারা একটা সরকারিভাবেই তারা বা জাতীয়ভাবে তারা একটা স্বীকার করেছে। এবং যখনই তারা কোনো অনুষ্ঠান করে একটা ভূমির উপরে, তারা সে যে আদিবাসীদের যারা এল্ডার্স মানে যারা পিতৃস্থানীয় আছে যারা, তাদেরকে স্মরণ করে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে যে তারা তাদের ভূমিটাকে আমাকে এখানে থাকতে দিয়েছে, এই ল্যান্ড ইজ দেয়ার্স নট আওয়ার্স। সো আমরা এখানে তাদের ভূমিতে থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে একটা কার্টেসি, এটা একটা সেরিমোনিয়াল একটা ব্যাপার মনে হতে পারে আপনাদেরকে, আমাদের মনে হতে পারে, কিন্তু আসলে এর অনেক ভেতরে গেলে পরে এর কারণটা অনেক ডিপ রুটেড, যে আমি এই জিনিসটা ওন করি না, এটা আরেকজনের, আমি এখানে ধারে আছি বা আমি এখানে সাময়িকভাবে আছি, কিন্তু আমাকে যে ব্যবহার করতে দিয়েছে তার জন্য আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এই যে এটাও এক ধরনের একটা ক্ষতিপূরণ, এই যে এটাকে স্বীকার করা। তারপরে জেন্ডারের ব্যাপারে আমি বলবো যে জেন্ডার জাস্টিসের ব্যাপারে খুব ভালোভাবেই এটা হয়েছে, কারণ ইউএনের একটা রেজলিউশন আছে, জেন্ডারকে পিস প্রসেসের একটা কোর হিসেবে ঢুকতেই হবে, নাহলে এটা পূর্ণাঙ্গ শান্তি হবে না। এবং এখানে ইউএন রেজলিউশন 1325 প্রথমে 2000 সালে এটা আবির্ভূত হয়, পরে এটাকে বিভিন্ন দেশে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান হিসেবে আসছে, আমাদের দেশেও এসেছে উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি একটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান। এখানে নারী কী করে শান্তির একটা কেন্দ্রবিন্দু, নারী পুরুষ বৈষম্যকে দূরীকরণ, একটা যে কোনো নারীকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে এবং নারীকে শান্তিপূর্ণ একটা পরিস্থিতি তৈরি করার ব্যাপারে, নারীর এই অংশগ্রহণ, নারীর প্রতি সহিংসতাকে প্রতিহত করার ব্যাপার, আর নারীর রিলিফ অ্যান্ড রিকভারির মধ্যে নারীকে থাকা, নারীর দৃষ্টিতে দেখা, নারীর দৃষ্টিতে ভবিষ্যৎ সমাজ দেখা, শান্তিটা কী হবে নারীর দৃষ্টিতে দেখতে হবে। এটা বেজিং থেকে শুরু হয়েছিল এবং এটা এখন পর্যন্ত ইউএনএ এটা একটা স্টলওয়ার্ট একটা নিয়ম আছে, যেখানে আমরা যারা জাতিসংঘের সদস্য তারা এটা মানতে বাধ্য। আমাদের গত সরকারও এটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা গ্রহণ করেছে, এখনও এটা আছে। তো এই জায়গাটা আমরা জেন্ডার জাস্টিসটাকে পাই রেপারেশন হিসেবে। আর ইনস্টিটিউশনাল রিফর্ম, এখন তো সংস্কারের কথা অনেক বলছে, প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি শাসিত হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই প্রতিষ্ঠানকে অবশ্যই সংস্কার করতে হবে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে রিবিল্ড করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে, যাতে ওই অংশগুলো আমরা বাদ দিতে পারি। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি যে এখন যে সংস্কারগুলো হয়েছে তার মধ্যে অনেকগুলো কমিশন আছে এখানে, সেই কমিশনের মধ্যে একটাতেও কি আমরা দেখতে পাই যে ক্লাইমেটের কথা বলা হয়েছে? না। তো কিন্তু ক্লাইমেট জাস্টিস বলবে যে এই সংস্কারের মধ্যেও আমাদেরকে এই রিফর্ম স্ট্রাকচারের মধ্যে ইকোলজিক্যাল হার্মের ব্যাপারটা আসতে হবে, সেটা ব্যুরোক্রেসি হোক,
সেটা কারণ ভূমির থেকে উৎখাত করা বা অন্যদের ভূমি নিয়ে নেওয়া বা বন জঙ্গল করে দেওয়া, উজাড় করে দেওয়া, নদীর পানি শুকনো করে দেওয়া, এগুলো তো ইকোলজিক্যাল হার্ম। এগুলো তো রাষ্ট্রযন্ত্র করেছে, এগুলো তো বিভিন্ন ব্যুরোক্রেটিক মাধ্যমে এটা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে এগুলো হয়েছে। সেই সম্পর্ক বা সেই রাষ্ট্রযন্ত্র অটুট থাকবে কী করে? কিছুটা তো চেঞ্জ করতেই হবে। এবং তার জন্য যেগুলো তৈরি করা, যেমন যদি মানবাধিকার কমিশন বলি বা ইনফরমেশন কমিশন বলি, যেগুলো এগুলোকে জবাবদিহিতা, এই রাষ্ট্রযন্ত্রের জবাবদিহিতা বা ক্ষতিপূরণের ব্যাপারে অংশগ্রহণ করতে পারবে, সেগুলোকে আবার রিবিল্ড করতে হবে খুব দ্রুত। না হলে তো আমরা এগুলো ছাড়া আমরা দেখতে পারবো না। এই ইনস্ট্রুমেন্টগুলো তো দরকার আমাদের, কিন্তু এই ইনস্ট্রুমেন্টগুলোকে ক্লাইমেট জাস্টিস কীভাবে এগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, এগুলোও সংস্কারের মধ্যে আসতে হবে। আর আরেকটি আছে জেন্ডার জাস্টিস, সেখানে মিনিংফুল পার্টিসিপেশন অফ উইমেন ইন জাস্টিস রিফর্মস। এটাও কিন্তু উইমেন পিস সিকিউরিটিতে আছে, যে নারীদের শুধু সংখ্যায় থাকলে হবে না, তাদেরকে এমন একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গা দিতে হবে যে তাদের দৃষ্টিতে তারা বুঝবে যে নারীদের প্রতি যে বৈষম্য, তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য নারীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো তার জন্য তাদের প্রতি যে এখানে নারীদের পার্টিসিপেশন, অংশগ্রহণটা খুব জরুরি দরকার। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, আমাদের বেজিং, যে 30 বছর আগে যে বেজিং সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু রেপ অ্যাজ এ ওয়ার ক্রাইম এটাকে প্রথমে প্রতিস্থাপন করা হয়। আগে রেপকে, জেনিভা কনভেনশনে রেপকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো না, হ্যাঁ, টর্চারকে দেওয়া হতো। তার জন্য অনেক নারীবাদী এবং নারী লয়াররা তারা এটার উপরে কাজ করছে, দীর্ঘদিন কাজ করে দেখিয়েছে নারীরা যে ক্ষতিগ্রস্ত হয় যে রেপের মাধ্যমে, যেটা ধর্ষণের শিকার যখন হচ্ছে, তো তখন কিন্তু নারীরা এটা টর্চারের হিসেবেই দেখানো হচ্ছে। রেপটা এক ধরনের টর্চার এইভাবে দেখিয়ে, এবং এটা তারা এত সময় নাই আমার বলার, টেস্টিমনি দিয়ে তারা প্রমাণ করেছে, এবং তার জন্য রেপকে টর্চারের শামিল এক ধরনের একটা ওয়ার ক্রাইম হিসেবে গণনা করা হয়েছে। সো রেপ অ্যাজ আ ওয়ার ক্রাইম, রেপ অ্যাজ পার্ট অফ জেনোসাইড, এই জিনিসগুলো আমরা তখন যদি নারীদের দৃষ্টিতে না করতো, তাহলে কিন্তু আমরা এটা পেতাম না আইনের মধ্যে। তেমনি জাস্টিস রিফর্মগুলোর মধ্যে নারীদের একটা বড় অংশ থাকতে হবে, বিশেষ করে ন্যায় বিচারের দিক থেকে। আর ফাইনালি মেমোরিয়ালাইজেশন, এটা বোধহয় বাংলাদেশে সর্বব্যাপী আমরা জানি, কারণ আমরা স্মৃতিরক্ষণ যে কোনো একটা পরিবর্তন বা রূপান্তরের স্মৃতিরক্ষণ দরকার, কারণ সেটা সমাজের ইতিহাস। সেটা যখনই, এটা উপনিবেশিক আমল হোক, এটা পাকিস্তান আমল হোক, এটা বাংলাদেশ আমল হোক, এটা এখন। তো এই প্রত্যেকটা, এই যে আমাদের যে ইতিহাস, যে এতটা, এই যে সংগ্রামের ইতিহাস, এতটা, যে সেই সংগ্রাম কেউ বিশ্বাস করতে চাইলেও আর না হলে না চাইলেও, কিন্তু সংগ্রাম তো হয়েছে এবং স্মৃতিও আছে। তো সেটার সংরক্ষণের জায়গাগুলোকে রাখতে হবে। এইটাই হচ্ছে ন্যাশনাল, কেন এটা ন্যাশনাল ফিলিংয়ের একটা অংশ। আমি, আপনি, এই দল ওই দল বাদেও তো আমাদের একটা জাতি আছে, একটা নেশন আছে, হ্যাঁ, যার ভিত্তিতে আমরা বাংলাদেশি, নিজেদেরকে বাংলাদেশি বলি, বাঙালি বলি, বাংলাদেশি বলি। তো সেই দেশের ইতিহাসটা থাকবে না, তাহলে আমাদের কি থাকবে? আমরা পৃথিবীতে বিলীন হয়ে যাব? তা তো হতে পারে। তার জন্য এই রিকনসিলিয়েশন এবং হিলিংয়ের জন্য এই সংরক্ষণটা, মেমোরির সংরক্ষণটা, স্মৃতি সংরক্ষণটা দরকার। এটা ট্রানজিশনাল জাস্টিস বলে। এবং সেটা যদি বলে, তাহলে ক্লাইমেটে এটা কীভাবে হবে? ক্লাইমেটের তখনই হতে পারে যখন একটা কমিউনিটির কথা আমি, কমিউনিটির অংশ। সেখানে ক্লাইমেট তো, এখানে ক্লাইমেটটা তো একটা ক্লাইমেটটা তো একটা ফিনোমেনা, হ্যাঁ, এটা তো একটা একটা মানুষ না যে চিন্তা করতে পারছে। কিন্তু
যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মানুষ, এবং সেই মানুষগুলো বিভিন্ন কমিউনিটিতে থাকছে, তাদের একটা অংশগ্রহণমূলক একটা প্রক্রিয়া থাকতে হবে, যার মাধ্যমে জাস্টিস সেন্টার ডায়ালগগুলো করা দরকার। ক্লাইমেটের মধ্যে কি কি জিনিসের আমার জাস্টিস আসবে, আমার ক্ষতিপূরণ হবে, আমাকে আবার আমার সম্মান ফিরিয়ে দেবে, আমার সম্পদ ফিরিয়ে দেবে আমার কাছে বা প্রকৃতির কাছে। আমি না পাই, প্রকৃতি পাবে। হ্যাঁ, তো সেই যে এটা পোস্ট কনফ্লিক্ট হিলিং যে প্রক্রিয়া, ওই একই প্রক্রিয়া। সো দ্বন্দ্বর উত্তরণ যখন ঘটে, একটা দ্বন্দ্বের উত্তরণ যখন ঘটে, তখন দুই পক্ষকে বা 3-4 পক্ষকেই আমরা একটা হিলিং বা সুস্বাস্থ্যে ফিরে আসার একটা কথা বলি, একটা জায়গা দেওয়ার যেমন ইচ্ছে আছে, তেমনি একটা প্রক্রিয়া আছে, তেমনি ক্লাইমেট অ্যাডাপ্টেশনের মধ্যেও এই জাস্টিস সেন্টার ডায়ালগ থাকে। এটা আমরা কতটুকু করতে পেরেছি, এই প্রশ্ন আছে। আর জেন্ডার জাস্টিসে এটা কি হবে? জেন্ডার জাস্টিসে আগেই বলেছি, পিস বিল্ডিং এর মধ্যে নারীদের যে একটা অংশগ্রহণ, সেটা ভুললে চলবে না। আমরা অনেক কষ্ট করে মুক্তিযুদ্ধের নারী এই কথাটা আমরা বলতে পেরেছি। প্রথমে তো আমাদেরকে নারীদেরকে বলতে হয়েছে যে তারাও অস্ত্র ধরেছে, ছেলেরা যেমন অস্ত্র ধরেছে, নারীরাও তেমন অস্ত্র ধরেছে, এটা আমাদেরকে বলতে হয়েছে, কারণ অস্ত্র ছাড়া বলে যুদ্ধ না। কিন্তু পরে যুদ্ধের ব্যাখ্যাটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছে। যুদ্ধের ব্যাখ্যা চেঞ্জ করে আমরা বলেছি, যে নারী অন্য মুক্তিযোদ্ধাকে খাইয়েছে, যে নারী আর্মস, যে অস্ত্র গোপন রেখেছে, যে নারী রেডি করে রেখেছে যে ওই জায়গায় অপারেশন করা যাবে কিনা, তো এই যে ভূমিকাগুলো, এগুলো যুদ্ধের অংশে, এগুলো আমাদের ইতিহাসের অংশ, এগুলোকে ভুলে গেলে চলবে না। আর সবচেয়ে হচ্ছে যে নারী যুদ্ধকে কীভাবে দেখে, একজন নারী যে ধর্ষণের শিকার হয়েছে, সে যুদ্ধকে কীভাবে দেখে, একজন নারী যে তার স্বামী হারিয়েছে, তার সন্তান হারিয়েছে, সে যুদ্ধকে কীভাবে দেখে, সেই ওয়ার্ল্ড ভিউও আমাদেরকে নিয়ে আনতে হবে এই শান্তি রক্ষার ব্যাপারে, এবং শান্তি নির্মাণের ব্যাপারে। আমাদের না হলে আমাদের এই জাস্ট অ্যান্ড পিস সোসাইটি যাকে বলছি, সেটা পূর্ণাঙ্গভাবে আমরা দেখতে পারি।